প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইটির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এর সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের 1000 সিসি সমান সমান 1 লিটার। এবার দাগ নম্বর 2, মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো পুচ্ছ পাখনা। এবার দাগ নম্বর 3, রেডিওর নব হলো এক ধরনের কপিকল। এবার দাগ নম্বর 4, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো থার্মোকল। এবার দাগ নম্বর 5, পটাশিয়ামের চিহ্ন হলো কি? এবার দাগ নম্বর 6, এসআইতে বলের একক হলো নিউটন। এবার দাগ নম্বর 7, কোন পদার্থের বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? উত্তরটি হলো অপশন সি, লোহার ছাঁট। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, কুই পোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। এবার দাগ নম্বর 2, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো কৃষিজ বর্জ্য, যেমন খড়। এবার দাগ নম্বর 3, সোনার ল্যাটিন নাম হলো অরাম, AURUM। এবার দাগ নম্বর 4, আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। এবার দাগ নম্বর 5, হিলিয়ামের পারমাণবিকতা হলো 2। এবার দাগ নম্বর 6, সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা থাকে। এবার দাগ নম্বর 7, যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় আবৃত বীজি। এবার দাগ নম্বর 3, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দাগ নম্বর 1, স্ক্রু। স্ক্রু হলো নততল। ই, এনিফিলিস হলো ম্যালেরিয়া। ডি, ব্যাকটেরিয়া হলো মনেরা। বি, মাকড়সা হলো আর্থ্রোপোডা। জি, ছিপ হলো তৃতীয় শ্রেণীর লিভার। সি, এডিস হলো ডেঙ্গি। এ, এককোষী জীব হলো প্রোটোজোয়া। এইচ। এবার দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পায়ের মান হলো 3.1416 প্রায়। এবার দাগ নম্বর 2, স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে যান্ত্রিক শক্তি। এবার দাগ নম্বর 3, এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? উত্তরটি হবে তৃতীয় শ্রেণী। এবার দাগ নম্বর 4, ফসফিন এর সংকেত হলো পিএইচ
3। বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে বিশেষভাবে গবেষণা করেছিলেন উইলিয়াম মর্টন হুইলার। এবার দাগ নম্বর 6, স্ক্রুড্রাইভার আসলে কি? স্ক্রুড্রাইভার হল তৃতীয় শ্রেণীর লিভার। এখানে এফার্ট মাঝখানে থাকে আর ফুলক্রাম ও লোড দুই প্রান্তে থাকে। এই কারণেই স্ক্রুড্রাইভার হল তৃতীয় শ্রেণীর লিভার। এবার দাগ নম্বর 7, প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? প্রাণীর উচ্চতা সাধারণত সেন্টিমিটার, সিএম বা মিটার, এম স্কেলে মাপা হয়। ছোট প্রাণীর ক্ষেত্রে সেন্টিমিটার, সিএম। বড় প্রাণী যেমন ঘোড়া, হাতি ইত্যাদি মিটার, এম। এবার দাগ নম্বর 8, কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে স্ফটিকীকরণ বলে। এবার দাগ নম্বর 9, দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? দইয়ের সাজা বা জমাট বাঁধা প্রকৃতপক্ষে হল একটি জৈব রাসায়নিক পরিবর্তন। এবার দাগ নম্বর 10, বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। বাড়ি থেকে সহজে পাওয়া যায় এমন একটি ইলেকট্রনিক্স বর্জ্য হল পুরনো মোবাইল ফোন। আরও কিছু সাধারণ বর্জ্য হল পুরনো চার্জার, নষ্ট টিউব লাইট বা বাল্ব। এবার দাগ নম্বর 11, পুষ্টি স্তরের একটি ধাপকে কি বলে? পুষ্টি স্তর ট্রোফিক লেভেল এর একটি ধাপকে বলা হয় ট্রোফিক স্তর। এবার দাগ নম্বর 12, একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। আম গাছ একটি পরিচিত ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। এবার দাগ নম্বর 13, মুখের লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে? মুখের লালা বের করে বুদবুদ তৈরি করে যে মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে তাকে বলে গৌরামী মাছ এবং বেটা মাছ। এবার দাগ নম্বর 14, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? তিমির সাঁতার কাটার প্রধান অঙ্গ হল লেজের পাখনা। এবার দাগ নম্বর 5, একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও, যে কোনো 7টি। 5 দাগের 1, হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত থাকে তা লেখো। হাইড্রোজেন সালফাইডের মোট পরমাণুর সংখ্যা হল 3টি। 2টি হাইড্রোজেন H পরমাণু, 1টি সালফার S পরমাণু। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যৌগে 2টি হাইড্রোজেন ও 1টি সালফার পরমাণু থাকে। এবার দাগ নম্বর 2, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। একবীজপত্রীতে একটি বীজপত্র, আসমূল, সমান্তরাল শিরা থাকে আর দ্বিবীজপত্রীতে 2টি বীজপত্র, প্রধান মূল, জালাকৃতি শিরা থাকে। এবার দাগ নম্বর 3, গড় সৌরদিন কাকে বলে? গড় সৌরদিন কাকে বলে? পৃথিবীর অক্ষীয় ঘূর্ণনের ফলে সূর্যের গড় অবস্থানকে ভিত্তি করে যে সময়কে একদিন ধরা হয় তাকে গড় সৌরদিন বলে। এর দৈর্ঘ্য 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। এবার দাগ নম্বর 4, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খলা কাকে বলে? প্রকৃতির মধ্যে এক জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেইভাবে ধারাবাহিকভাবে শক্তির আদান প্রদান ঘটে। জীবজগতে খাদ্যের এই নির্ভরতার শৃঙ্খলাকেই খাদ্য শৃঙ্খলা বলে। যেমন ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এবার দাগ নম্বর 5, নততল কি? কিভাবে এর সুবিধা বাড়ানো যায়? নততল ইনক্লাইন প্লেন কি? নততল হল এক ধরনের সরল যন্ত্র যেখানে সমতল একটি পাটাতন বা তক্তা হেলানো অবস্থায় থাকে। এটি ব্যবহার করে কম বল প্রয়োগ করে ভারী বস্তুকে উপরে তোলা বা নিচে নামানো যায়। নততলের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায়: 1. ঢালের দৈর্ঘ্য বাড়ানো, ঢাল যত দীর্ঘ হবে বল প্রয়োগ তত কম লাগবে। 2. উচ্চতা কমানো,
উচ্চতা তুলনামূলকভাবে কম হলে যান্ত্রিক সুবিধা বাড়ে। 3. পৃষ্ঠ মসৃণ করা, ঘর্ষণ কমালে সুবিধা বেশি হয়। 4. চাকা বা রোলার ব্যবহার, ভারী জিনিস ঠেলা বা টানার সময় ঘর্ষণ হ্রাস পায়। এবার দাগ নম্বর 6, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। জৈব অবাঙ্গুর বর্জ্য হল এমন বর্জ্য যা জীবাণু দ্বারা সহজে পচে না এবং দীর্ঘদিন পরিবেশে থেকে যায়। উদাহরণ প্লাস্টিক, কাঁচ। এবার দাগ নম্বর 7, শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? শিম্পাঞ্জিরা কিভাবে শিকার ধরে খায়? শিম্পাঞ্জিরা দল বেঁধে, গ্রুপ বা ট্রুপ শিকার ধরে। এরা বুদ্ধিমান ও সহযোগী প্রাণী। 1. সাধারণত তারা ছোট প্রাণী যেমন বানর, পাখি, শূকরছানা, ছোট হরিণ ইত্যাদি শিকার করে। 2. শিকার করার সময় কিছু শিম্পাঞ্জি শিকারকে ঘিরে ধরে, কেউ আবার পথরোধ করে। 3. এরা কখনো লাঠি বা ডাল ব্যবহার করে শিকার বের করে আনে। 4. শিকার ধরার পর তারা সবাই মিলে সেটিকে খায়। এবার দাগ নম্বর 8, ও টু ও এবং ও টু বলতে কি বোঝায়? ও, 2 ও বলতে কি বোঝায়? ও হল একটি অক্সিজেন পরমাণু। 2 ও হল দুটি অক্সিজেন পরমাণু আলাদা আলাদা অবস্থায়। ও হল দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গঠিত একটি অক্সিজেন অণু। এবার দাগ নম্বর 9, চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? চাষি পিঁপড়েরা মাটির নিচে বাসা বানায়। তারা মাটিতে ছোট ছোট গর্ত করে ভিতরে সুড়ঙ্গ ও কক্ষ তৈরি করে। এদের প্রিয় খাদ্য হল ছত্রাক, ফাঙ্গাস। এবার দাগ নম্বর 6, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। 6 দাগের 1, 4 আর কি? যে কোনো দুটি আর ব্যাখ্যা করো। 4 আর কি? 4 আর হল পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের একটি মূলনীতি। এর মাধ্যমে মানুষকে বোঝানো হয় কিভাবে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায় এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হয়। 1. রিডিউস, হ্রাস করা। রিডিউস মানে হল বর্জ্য কমানো বা অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলা। যেমন প্লাস্টিকের ব্যাগ কম ব্যবহার করা, বিদ্যুৎ, জ্বালানি, পানি অপচয় না করা। এর ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে। 2. রিইউজ, পুনর্ব্যবহার করা। রিইউজ মানে কোনো জিনিস একবার ব্যবহার শেষে আবার কাজে লাগানো। যেমন প্লাস্টিকের বোতল বা কাচের বোতল আবার পানি রাখার কাজে ব্যবহার করা, পুরনো জামা কাপড় অন্য কাজে ব্যবহার করা। এর ফলে নতুন জিনিস তৈরির প্রয়োজন কম হয়, পরিবেশও বাঁচে। এবার দাগ নম্বর 2, তিমির শাঁসঙ্কের নাম কি? তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? তিমির শ্বাসঙ্গ হল ফুসফুস। তিমি মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী, তাই এরা ফুলকার মাধ্যমে নয়, ফুসফুসের সাহায্যে বায়ু শ্বাস নেয়। তিমি যখন জলের নিচে থাকে তখন শ্বাস ধরে রাখে। শ্বাস নিতে হলে অবশ্যই জলের উপরিভাগে ভেসে আসে। তিমির মাথার উপরের দিকে ব্লোহোল নামক ছিদ্র থাকে, যা নাকের মতো কাজ করে। জলের উপর ওঠার সময় তিমি জোরে নিঃশ্বাস ছাড়ে। তখন উষ্ণ বাতাস ও জলীয় বাষ্প চাপের কারণে বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে ঘনীভূত হয়। ফলে আমরা উপরে সাদা ফোয়ারার মতো দেখতে পাই। এবার দাগ নম্বর 3, তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এবার দাগ নম্বর 4, স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ দাও। ওজনের আরেক নাম কি? কোনো বস্তুর সঙ্গে সরাসরি সংস্পর্শে না গিয়েও যে বল কাজ করে তাকে পরশহীন বল বলে। উদাহরণ: 1. মহাকর্ষ বল, গ্র্যাভিটি। 2. চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। 3. বৈদ্যুতিক বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওজনের আরেক নাম। ওজনের আরেক নাম হল মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার দাগ নম্বর 5, লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? লব্ধ রাশি, ডিরাইভড কোয়ান্টিটি। যে রাশি এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করা যায় তাকে লব্ধ রাশি বলে। উদাহরণ:
1. বেগ সমান দৈর্ঘ্য ভাগ সময়ে। 2. ত্বরণ সমান বেগ ভাগ সময়ে। 3. ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। গ্রিসে দৈর্ঘ্যের একক। প্রাচীন গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট, হাত ও ফুট পা ব্যবহার করা হতো। কিউবিট কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত দৈর্ঘ্য। ফুট মানুষের পায়ের দৈর্ঘ্য অনুযায়ী মাপ। এবার দাগ নম্বর 6, কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা হয়? কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে ধাপে ধাপে পৃথকীকরণের প্রক্রিয়া। 1. নিকেল আলাদা করা। নিকেল ধাতু চৌম্বকীয় ম্যাগনেটিক। মিশ্রণে চুম্বক ম্যাগনেট ব্যবহার করলে নিকেল দানা আলাদা হয়ে যাবে। 2. কর্পূর আলাদা করা। উত্তপ্ত করলে কর্পূর বাষ্প আকারে বেরিয়ে যায় এবং ঠান্ডা করলে আবার কঠিন আকারে পাওয়া যায়। 3. লবণ আলাদা করা। বাকি মিশ্রণে বালি ও লবণ পানি মিশালে লবণ গলে যাবে কিন্তু বালি গলবে না। মিশ্রণ ছেঁকে নিলে বালি আলাদা হয়ে যাবে। 4. লবণ পুনরুদ্ধার। লবণ গলা পানিকে উত্তপ্ত করলে জল উবে যাবে এবং লবণ পৃথক হয়ে যাবে। এবার দাগ নম্বর 7, সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর কিভাবে খেতে পারে? দুটি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা পারে। সাপের মুখে নিচের চোয়ালের হাড় লোয়ার জো বোন দুটি আলাদা থাকে, মাঝখানে স্থায়ীভাবে জোড়া নয়। ফলে 1. মুখ অত্যন্ত প্রসারিত করতে পারে। 2. চোয়াল, খুলি ও গলার হাড় অত্যন্ত নমনীয়। 3. ধারালো দাঁত দিয়ে শিকার আঁকড়ে ধরে এবং ধীরে ধীরে শরীরের ভেতরে গলিয়ে ফেলে। তাই সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর বা খরগোশ সহজেই খেতে পারে। যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে, ডিম পারে না, ডিম মায়ের শরীরের ভেতরেই ফোটে। 1. জলসাপ ওয়াটার স্নেক। 2. বোয়া কনস্ট্রিক্টর। এরা অভ্যুদ্ভিজ বা সরাসরি বাচ্চা প্রসবকারী সাপ। এবার দাগ নম্বর 8, চেপ্টা কৃমির দুটি বৈশিষ্ট্য লেখো। এদের জাতকে কি বলে? চ্যাপ্টা কৃমি ফ্ল্যাটওয়ার্ম এর বৈশিষ্ট্য। 1. এদের শরীর পৃষ্ঠ অভিমুখে চাপা অর্থাৎ শরীর চ্যাপ্টা। 2. এরা ত্রিস্তরীয় ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ 3টি ভ্রূণস্তর একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম দ্বারা গঠিত। চ্যাপ্টা কৃমির জাত। চ্যাপ্টা কৃমিদের প্ল্যাটিহেলমিনথেস পর্বে অন্তর্ভুক্ত করা হয়। এবার দাগ নম্বর 9, মোলাস্কা কাদের বলে? একটি উদাহরণ দাও। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? মোলাস্কা কাদের বলে? যেসব প্রাণীর শরীর নরম, অধিকাংশ ক্ষেত্রে শক্ত খোলস শেল দ্বারা আচ্ছাদিত এবং শরীর সাধারণত মাথা, পা ও আভ্যন্তরীণ থলি এই 3 ভাগে বিভক্ত, তাদেরকে মোলাস্কা বলা হয়। মোলাস্কার উদাহরণ হল শামুক। আরও উদাহরণ ঝিনুক, অক্টোপাস, কাটলফিশ ইত্যাদি। বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস।